সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। ভূ রাজনীতি নিয়ে লেনিনের একটি বিখ্যাত উক্তি আছে, আর সেটি হচ্ছে দেয়ার্স ডেকেড নাথিং হ্যাপেন্ডস অ্যান্ড দেয়ার উইকস হোয়ার ডেকেডস হ্যাপেন্ড। কিন্তু গত 24 ঘন্টায় ইরানের সাথে যা হয়েছে তাতে এক সপ্তাহ না, মাত্র 1 ঘন্টায় 40 বছরের ইতিহাস পাল্টে গেছে। গতকাল মানে 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন। ইরানের সর্বোচ্চ নেতার এই মৃত্যু ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের জন্য বিশাল একটি সাফল্য, কারণ এই মোসাদের তথ্যের উপরে ভিত্তি করেই আমেরিকা একদম নিখুঁতভাবে খুঁজে খুঁজে ইরানের ডিফেন্স সিস্টেম, রাডার সিস্টেম, ড্রোন সিস্টেম, এমনকি সামরিক বেস ধ্বংস করে দিতে পেরেছে। এছাড়াও মোসাদ ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আছে তা পারফেক্টলি খুঁজে বের করে। ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আছে তার অবস্থান জানার সাথে সাথে ইসরায়েলের যুদ্ধবিমান স্থানীয় সময় ভোর 6টার দিকে ঘাঁটি থেকে উড্ডয়ন করে। প্রায় 2 ঘন্টা 5 মিনিট পর তেহরান সময় সকাল 9টা 40 মিনিটে ইরানে হামলা চালায়। আজ ইসরায়েল এই ভিডিওটি প্রকাশ করেছে। এই ভিডিওতে দেখা যায় ইসরায়েল কিভাবে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ও সামরিক কমান্ডারের উপর হামলা চালিয়ে তাদের হত্যা করে। এই ভিডিও প্রমাণ করে গোয়েন্দা সংস্থা হিসেবে মোসাদ কতটা কার্যকরী। শুধু তাই না, আরও প্রমাণ করে ইরানের ভেতরেও মোসাদ কতটা শক্তিশালী, কারণ ইরানের ভেতরে না থাকলে খামেনি কোথায় আছে তা খুঁজে বের করা সম্ভব না, তাকে হত্যা করাও সম্ভব না। খামেনির এই মৃত্যু শুধু একটি মৃত্যু না, এটি একটি যুগের অবসান, এটি একটি ব্যবস্থার অবসান। খোমেনির এই মৃত্যু পাল্টে দেবে শুধু মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্বের ভূ রাজনীতি। আর সত্যি বলতে কি, ইরানের এই যুদ্ধ বড় একটি ইম্প্যাক্ট ফেলবে বাংলাদেশের উপরও, আর সেটি মোটেও ভালো কিছু হবে না। আর তাই তারেক রহমানের এখনই কপালে ভাঁজ পড়ার কথা। কেন সে কথা পরে বলছি, আগে আসি ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু কেন এত গুরুত্বপূর্ণ। দেখুন, অনেকদিন থেকেই আমেরিকা ও ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে মারার প্রস্তুতি নিচ্ছিল। আর খামেনিও জানতেন তিনি আমেরিকা ও ইসরায়েলের 1 নম্বর টার্গেট, যে কোনো সময় তার মৃত্যু হতে পারে। তাই খামেনি তার মৃত্যু হলে কি করতে হবে তা আগাম বলে গেছেন। আর বলে যাবার কারণও আছে, কারণ হচ্ছে ইরানের সবকিছুই হয় খোমেনির মতেই। সত্যি কথা বলতে কি, ইরানের যে শাসন ব্যবস্থা তা সারা বিশ্ব থেকে একটু ভিন্ন। এখানে নির্বাচন হয়, প্রেসিডেন্ট নির্বাচিত হয়, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, কিন্তু সত্যিকার অর্থে সকল ক্ষমতা থাকে এই খোমেনির হাতেই। ইরানের সংবিধানের 57 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সরকার 3 ভাগে বিভক্ত: আইনসভা, বিচার বিভাগ এবং প্রশাসন। এই 3টি সংস্থা সংবিধানের বিভিন্ন বিধান অনুযায়ী উম্মার নেতৃত্ব এবং রাষ্ট্রের অভিভাবকত্বের অধীনে পরিচালিত হয়। এই যে উম্মা, এই যে অভিভাবক, একেই বলে আয়াতুল্লাহ বা সর্বোচ্চ নেতা। ইরানের এই সর্বোচ্চ নেতার হাতে অনেকগুলো ক্ষমতা থাকে, যেমন 1. রাষ্ট্রের সাধারণ নীতিমালা নির্ধারণ, 2. গণভোটের ডিক্রি জারি, 3. যুদ্ধ বা শান্তির ঘোষণা, 4. প্রেসিডেন্টকে অভিশংসন, 5. চিফ অব জয়েন্ট স্টাফ, বিপ্লবী গার্ডসের কমান্ডার ইন চিফ বা শীর্ষ সামরিক ও আইন শৃঙ্খলা বাহিনীর কমান্ডারদের নিয়োগ ও পদচ্যুতি। সহজ ভাষায় ইরানে আলী খোমেনির কথাই শেষ কথা। এদিকে ইসরায়েল ও আমেরিকা যেভাবে তাদের মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করতে চায়, তার একমাত্র বাধা ইরান ও এই সর্বোচ্চ নেতা। তাই ইসরায়েল ও আমেরিকা অনেকবার চেষ্টা করেছে সর্বোচ্চ নেতাকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু সমস্যা হচ্ছে আমেরিকা অন্যান্য দেশে যেভাবে সরকার পরিবর্তন করে, মানে ডিপ স্টেটের মাধ্যমে, তা ইরানে কাজ করে না। এর সর্বশেষ উদাহরণ হচ্ছে এই যে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ইরানের বিপ্লব। এই জানুয়ারিতেই মুদ্রাস্ফীতিকে কেন্দ্র করে ইরানে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই সময় ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্রোহীদের সমর্থন দেয়, কিন্তু খোমেনির নির্দেশে অত্যন্ত নিষ্ঠুরতার সাথে সেই বিদ্রোহ দমিয়ে দেওয়া হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে সরকার বিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে 6,000 মানুষ নিহত হয়েছে। কিন্তু অনেকের মতে এটি প্রকৃত সংখ্যা নয়, প্রকৃত সংখ্যা অনেক বেশি, সেটি 40,000 ছাড়িয়ে যেতে পারে। যাই হোক না কেন, এ যাত্রায় আবারও ব্যর্থ হয় ইসরায়েল ও আমেরিকা। তাই যে কোনো উপায়ে খোমেনিকে সরিয়ে দেওয়া আমেরিকা ইসরায়েলের জন্য খুবই জরুরি হয়ে পড়েছিল। আর খোমেনির এই মৃত্যুর মাধ্যমে আমেরিকা ও ইসরায়েল তাদের কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে গেছে। যদিও খোমেনির মৃত্যুর পর আলী রেজা আরফি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে, কিন্তু তারপরেও যে আমেরিকা ও ইসরায়েলের এই হামলায় ইরান সম্পূর্ণভাবে টালমাটাল তা না বললেও চলে। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইতিমধ্যে অনেক শহরে সাধারণ মানুষ রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছে। এর বাইরে অনেক সামরিক কমান্ডারও নিহত হয়েছে। তাই ইরান এখন কি করবে তা বুঝে উঠতে পারছে না।
অন্যদিকে বাংলাদেশ থেকে এই যুদ্ধ হচ্ছে 1000 কিলোমিটার দূরে, কিন্তু এর উত্তাপ, এর বিপদ বাংলাদেশেও এসে পড়বে। কারণ ইরান আক্রমণের পরপরই ইরান এর পাল্টা জবাব দিয়েছে। কাতার, দুবাই, সৌদি, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের সকল সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরান এখন সর্বোচ্চ চেষ্টা করছে তার এই যুদ্ধকে আঞ্চলিক যুদ্ধে রূপ দিতে। এছাড়াও ইরান ইতিমধ্যেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ইরানের সাথে একাত্ম প্রকাশ করে ইয়েমেনের হুতি গোষ্ঠী ইতিমধ্যেই বিভিন্ন তেলের ট্যাঙ্কার লক্ষ্য করে আক্রমণ শুরু করেছে। দেখুন, বিশ্ব তেলের বাজারের জন্য হরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের 20 থেকে 30% তেল এই হরমুজ প্রণালী দিয়ে আমদানি রপ্তানি হয়ে থাকে। তাই হরমুজ প্রণালী বন্ধ থাকা মানে তেলের সরবরাহ কমে যাবে বিশ্ববাজারে, আর হু হু করে বাড়বে তেলের দাম। ইতিমধ্যে জ্বালানি সংকটে থাকা বাংলাদেশ এর ফলে বিশাল বিপদে পড়বে। বাংলাদেশ তার সকল জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। তাই এই যুদ্ধের ফলে নতুন সরকার যে বিশাল বিপদে পড়তে যাচ্ছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এছাড়াও ইরান হামলার ফলে মধ্যপ্রাচ্যের সকল বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ সহ সারা বিশ্বের যোগাযোগের অন্যতম হাব হচ্ছে এই দুবাই, কিন্তু দুবাই এয়ারপোর্ট ইতিমধ্যেই বন্ধ। তার মানে বিশ্বের যে এভিয়েশন সিস্টেম তা আপাতত অকার্যকর হয়ে আছে। অন্যদিকে এই যুদ্ধের ফলে বিশাল বিপদে পড়বে বাংলাদেশের শ্রমিকরা। বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় 1 কোটিরও বেশি শ্রমিক কাজ করছে, আর এই মুহূর্তে বিদেশি রেমিটেন্স ছাড়া বাংলাদেশের সকল অর্থনৈতিক সূচক নেগেটিভ। এই পরিস্থিতিতে যদি বিদেশি রেমিটেন্স আসা কমে যায় তাহলে বাংলাদেশের কি হবে তা আল্লাহ জানে। তাই এই যুদ্ধ শুধু ইরানের যুদ্ধ না, এই যুদ্ধ বাংলাদেশেরও। এই যুদ্ধ বেশি না, 1 সপ্তাহ বা 1 মাস যদি চলে তাহলে কোমর ভাঙা বাংলাদেশের অর্থনীতি একদম শুয়ে পড়বে। এতে বিশাল বিপদে পড়বে তারেক রহমান। সত্যি কথা বলতে কি, পেটে যদি ক্ষুধা থাকে তাহলে আপনি অফিসে হেঁটে যান, গড়াগড়ি খেয়ে যান, লাফিয়ে যান, জ্যামে পড়ে যান, কিচ্ছু যায় আসে না। সাধারণ মানুষ এগুলো নিয়ে একটুও চিন্তা করে না। অর্থনীতি ঠিক না থাকলে ভাই কোনো স্ট্যান্ডবাজি কাজে আসে না। সামনে তারেক রহমান ও তার সরকারের জন্য বিশাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে। যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। আমার মতো হবে। তো এই ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সত্যি কথা বলতে কি, আপনার একটি সাবস্ক্রাইব আমাকে সব সময় অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।